আমি কথা দিয়ে গেলাম গোটা রাজ্যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে তার সংকল্পপত্রে যা যা বলেছে সেগুলো তো কার্যকর করব। অমিত শাহজি যা যা বলেছেন সেগুলো তো কার্যকর করব, সাথে ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি ফলতার উন্নয়নে বাড়তি নজর দিতে চলেছে রাজ্যের নতুন সরকার? পরিকাঠামো উন্নত করা হবে, নতুন করে বিনিয়োগ আসবে? কারণ বাম আমলে এই ফলতাই রাজ্যের প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসইজেড তৈরি হয়েছিল। সেই সময় তার পোশাকি নাম ছিল ফলতা এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইপিজেড। কলকাতা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে হুগলি নদীর তীরে অবস্থিত এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ওই সময় ইলেকট্রনিক্স, পোশাক, খাদ্য প্রক্রিয়াকরণ এবং ইঞ্জিনিয়ারিং সামগ্রীর একাধিক কারখানা গড়ে উঠেছিল। কর্মসংস্থান হয়েছিল অনেক মানুষের, কিন্তু সেই ফলতা এসইজেডই এখন ধুঁকছে। এই পরিস্থিতিতে এদিন মুখ্যমন্ত্রীর মন্তব্যে নতুন করে বুক বাঁধতে শুরু করেছেন এলাকার বাসিন্দারা। নির্বাচন বিধি আছে, শুধু একটা কথাই বলবো, আমরা সংকল্পপত্রে কি বলেছিলাম, মহিলারা কত করে পাবেন, সব হবে, প্রত্যেকটা করে দেবো আমরা। না, এগুলো মুখে খুব সুন্দর সুন্দর বার্তা, কিন্তু কাজের ক্ষেত্রে কতটা ইমপ্লিমেন্টেড হচ্ছে আমরাও নজর রাখবো বিরোধী দল হিসেবে। আর যদি ইনি এটা সত্যি সত্যি বাস্তবায়িত করতে পারেন, মানুষ সাধুবাদ জানাবে। কিন্তু এইটা মুখে একরকম আর মুখোশ আরেক রকম। তো শুভেন্দুবাবু যেটা বলেছেন, যদি উনি বাস্তবায়িত করেন, সাধুবাদযোগ্য। আর যদি সেটার বদলে দলতন্ত্র কায়েম হয়, মানুষ বিচার করবেন। পুনর্নির্বাচনে শুধু দেবাংশু পণ্ডাকে জেতানো নয়, 1 লক্ষের বেশি ভোটে জিতিয়ে আমাদের কাছে পাঠাবেন। 21শে মে বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন। মুখ্যমন্ত্রী হবার পর প্রথমবার সেই ফলতাতেই কর্মী সভা করলেন শুভেন্দু অধিকারী। বেঁধে দিলেন টার্গেট, বার্তা দিলেন শান্তিপূর্ণ ভোটে। 1 লক্ষ মার্জিন চাই, আর চাই শান্তিপূর্ণ ভোট। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কুকুরের পায়ে কামড়ায় না। আমরা ওই রকম জামাতি তৃণমূল নই। আমরা বলি না 4 তারিখে দুপুরের পরে ডিজে বাজবে। আমাদের রাজ্য সভাপতি বলেন অভিনন্দন যাত্রা করুন, অনিচ্ছুকের গায়ে আবির দেবেন না। 29শে এপ্রিল ভোট হয়েছিল দক্ষিণ 24 পরগনার ফলতায়। তবে ব্যাপক কারচুপির অভিযোগে সেই ভোট পুরোপুরি বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। সেখানে ফের ভোট হবে বৃহস্পতিবার, যেখানে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা, অন্যদিকে তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান, যার বিরুদ্ধে ভোট সন্ত্রাস, ভোট লুট, ভয় দেখানো, হুমকি, মারধর, তোলাবাজি, অনিচ্ছাকৃত খুন সহ একাধিক অভিযোগ রয়েছে। শনিবার ফলতা সভা থেকে সেই জাহাঙ্গীরের নাম শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। সব এফআইআর হয়েছে, গুন্ডামি করতে দেব না। কোথায় পুষ্পা, কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না? 2021 পোস্ট পোল ভায়োলেন্স, জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন, আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম। এদিন হুমকি সন্ত্রাসের বিরুদ্ধে ভোটারদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। একটাই প্রশ্ন ছিল আমার, কতদিন ভোট দিতে পারেননি? বলল ভাইপো যতদিন এসেছে ততদিন ভোট দিতে পারিনি। এই পুনর্নির্বাচন শুধু একটা এমএলএ জেতানোর নির্বাচন নয়। ভারতবর্ষে ফলতা বলে একটি জায়গা রয়েছে যেখানকার প্রাপ্ত বয়স্ক ভোটার ভদ্রমণ্ডলী
গত 10 বছর লোকসভা, বিধানসভা, পঞ্চায়েতে ভোট দিতে পারেনি। এর হিসাব হবে না? হিসাব হবে না? হ্যাঁ, আইন হাতে তুলে নেবেন না। উনি যেটা করছেন, উনি তো বিধানসভার উপর মনোনয়ন দিতে দেবেন না, কারণ বিধানসভার প্রার্থীকে সরাসরি বলছেন ভোটের পর জেলে পড়ব। অনুব্রত মণ্ডলের পঞ্চায়েত মডেল যদি খারাপ হয়ে থাকে, আপনি ত্রিপুরায় পঞ্চায়েতে ঠিক কি মডেলটা নিয়েছিলেন? 99% জেতা প্রার্থীদের রাতারাতি, মানে এক রাতের ব্যবধানে বাধ্য করেছিলেন বিজেপিতে যোগ দিতে। সে সিপিএম থেকে, কংগ্রেস থেকে, তৃণমূল থেকে যারা ছিল সবাইকে বাধ্য করেছিলেন। আর উনি তো বিধানসভার প্রার্থীকে বলছেন ভোটের পরে অ্যারেস্ট করবো। এই মর্নিং শোজ দ্য ডে। রবিবার ফলতার ফতেপুরে সভা করবেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। প্রচারের শেষ দিন 19শে মে। ফলতার বিভিন্ন জায়গায় রোড শো করবে রাজ্য বিজেপি নেতৃত্ব। পুনর্নির্বাচনের ফল বেরোবে 24শে মে। একটাই প্রশ্ন ছিল আমার, কতদিন ভোট দিতে পারেননি? বলল ভাইপো যতদিন এসেছে ততদিন ভোট দিতে পারিনি। গত 10 বছর লোকসভা, বিধানসভা, পঞ্চায়েতে ভোট দিতে পারেনি। এর হিসাব হবে না? হিসাব হবে না? হ্যাঁ, আইন হাতে তুলে নেবেন না। আর শুভেন্দু অধিকারী সভার আগের দিন গ্রেফতার হলেন ফলতার তৃণমূল নেতা। ধৃত তৃণমূল নেতা সাইদুল খান ফলতা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি, যিনি জাহাঙ্গীরের ডান হাত হিসেবে পরিচিত। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে ফলতা থানা। পুলিশ সূত্রে দাবি, ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে খুনের চেষ্টা, হিংসা ছড়ানো সহ একাধিক অভিযোগ ছিল। শুধুমাত্র একটা অভিযোগ নয়, পুলিশ জানাচ্ছে যে সাইদুল খানের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ জমা পড়েছে এবং যে স্পেসিফিক কেস হয়ে তার বিরুদ্ধে, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু ফলতা পঞ্চায়েত সমিতির সহসভাপতি সাইদুল খানকে গ্রেপ্তার করা হয়েছে। এই উৎসব পালন করবেন আগামী 21 তারিখে। আর কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম? ওই ডাকাতটা কোথায়? ওই ডাকাতটা কোথায়? কোথায় দেখা যাচ্ছে? যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। অন্যদিকে শুক্রবারই গ্রেফতার হয়েছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের দাদা। আমাকে অ্যারেস্ট করুন, আপনি আমাকে অ্যারেস্ট করুন, চলুন আমাকে অ্যারেস্ট করুন। আপনাকে আমি কেন অ্যারেস্ট করব? আপনাকে আমি কেন অ্যারেস্ট করব? আমাকে কেন পালাবদল হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার হচ্ছেন একের পর এক তৃণমূল নেতা। আর এবার পুলিশের জালে ধরা পড়লেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের দাদা উত্তম দাস, যিনি আবার ক্যানিং 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি। শুক্রবার রাতে তৃণমূল বিধায়কের দাদাকে গ্রেফতারের সময় তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। দেখা যায় ধৃত তৃণমূল নেতা উত্তম দাসকে পুলিশ ভ্যানে তোলার আগে তাতে উঠে গেলেন খোদ তার বিধায়ক ভাই। যে ঘটনার পরই পুলিশের সঙ্গে বচসা শুরু হয় তার। আপনি আমার দাদাকে কোথায় নিয়ে যাচ্ছে? আপনি আমাকে জানতে হবে তো। আপনি বিশ্বাস নেন, কি করে বিশ্বাস? আপনি আসুন না, আপনার এগেইনস্টে কোনো অ্যালিগেশন নেই তো, আপনাকে আমরা নিতে পারবো না। আপনি স্যার অন্য গাড়িতে আসুন। গত 4 মে বিজেপির মিছিল লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। পায়ে গুলি লাগে এক বিজেপি সমর্থকের। সেই ঘটনায় ধৃত তৃণমূল নেতা উত্তম দাসের মদত রয়েছে বলে অভিযোগ বিজেপির। এছাড়াও তাদের অভিযোগ, উত্তম দাসের মদতপুষ্ট দুষ্কৃতীরা স্থানীয় বাসিন্দাদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছিল। এমনই একাধিক অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে বিধায়কের দাদাকে গ্রেফতার করে পুলিশ। উত্তম দাস নেতা হওয়ার আগে দুষ্কৃতী হিসেবে পরিচিত ছিল। এই দুই দাস বিরোধীদের উপর চরম থেকে চরমতম অত্যাচার। 2021-এ আমার বাড়ি আক্রমণ হয়েছে, আমাদের অনেক কার্যকর্তার বাড়ি দখল করে নেওয়া হয়েছে। নতুন যে সরকার এসেছে, সেই সরকারের নির্বাচনী প্রচার ছিল হিংসা আউট, ভরসা ইন। এই তো ক্যানিংয়ের হিংসা আউট আর এবং ভরসা ইনের উদাহরণ। সময় শেষ কথা বলবে। তবে যাদের বিরুদ্ধে দিনের পর দিন অভিযোগ উঠেছে, তাদের কোনোভাবেই ছাড় দিতে নারাজ বিজেপি সরকারের পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।